এই পোস্তদানা যেটা আসছে সেটা মাটিতে পড়লে গাছ হবে, সে কি গাছ হবে? আফিম গাছ হবে। সেটা থেকে এই পোস্ত থেকে আফিম, ওই গাছ থেকে আফিম পাওয়া যাবে। সেই আফিম প্রসেস হয়ে হিরোইন, এলএসডি, ব্লা ব্লা, কোকেন, মরফিন, প্রাকৃতিক সব হয়। একটু আঙ্গুল দিতেই হচ্ছে একটু, যেটা হচ্ছে মশলাটি হচ্ছে এটা বয়েল, এটা বয়েলড, বাট যেটা এইটাই কইছি খাস বাংলায় বয়েল কইলে ওরা বুঝবে না, হালাল হতে না, অশিক্ষিত গরিব তো, এর লেগেই কইছি ওটাতে গাছ হইব, ওটাতে হইব না। একটা দিয়ে সারার তুষার লাগাবে, একটা দিয়ে লাগাবে না। আমাদের মৌলবী নম্বর 501, যিনি ঝর্ণা নাকি স্বর্ণার মানবিক ভাতার, তিনি বলেছেন সে ইসলামী বিপ্লবের জন্য সময় ঘনিয়ে এসেছে। জুলাই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো আলহামদুলিল্লাহ বলতেছি, আপনি আপনি হাত তুলছেন, আমিও হাত তুলছি, পার্থক্যটা কোথায়? না না, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মাওলানা মামুনুল হক আমির, বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী আন্দোলন লেখে নাই। খেলাপত্রে খেলাই দেওয়া হবে কি? তফাজ্জুদ্দিন শিবির, এরা হলো গিয়া মানে জামাতের পিওর পোত বালক। হ্যাঁ, একে যে শফিক দেখছেন না কিভাবে মানে একদম মানে 3, 4, 5, 6 বছরের বাচ্চাদের কিভাবে ঠোঁটে চুমা দেয়। আপনি একটা কথা চিন্তা করেন, আমাদের দেশের এত কি নারীবাদী, এত শিশু অধিকার কর্মী, কোন শুয়ারের বাচ্চা এটা নিয়ে কথা কইছে না? কেন বলবে? জামাতের আমিরের চুম্মা যেখানে দিবে সেই জায়গাটা সরাসরি ভেস্তে চলে যাবে। ভাই আমি একটা বেটার অপশন আপনাকে দিতে পারি, একটা বেটার অপশন দিতে পারি। যে সৌদি উট গুলো বাংলাদেশে কোরবানির সময় আসে না, ওই উট গুলোকে তো আমরা নানান ভাবে ইউটিলাইজ করতে পারি, আপনি বুঝছেন না? না না, এটা উট দিয়ে হবে না, ওরে হচ্ছে কি ঘোড়া দিয়ে শুধু। শুনেন আমার জাতীয় বাতিজা ওইটা, এই ছেলেটাকে এইভাবে বেজ্জতি করি না, তাহলে ওর মা রাগ করবো। ওর মা পুরান ঢাকার মানিকচানের পোলাও টোলা হাবিজাবি মেলা কিছু আছে না, সারা দূরে তো সারা ঢাকা বিরা বিরা খাইতো, এখন তো এগুলো পারে না, বুঝেন ভাই? কারণ হচ্ছে এখন মাহারাম নিয়ে বাইরে হইলে হচ্ছে গান করে দিবে রাতের বেলা, যদি বের হয় না ফিমেল পার্টনার নিয়ে, বউ হোক আর বইন হোক। তো এই জন্য ওরা কি করছে, কি ফ্রি ভিসাতে পাকিস্তান গেছে ফুড রিভিউ করতে। মানে এদের অবস্থাটা চিন্তা করছেন। আমি 25 সালে বললেন আপনি পদ রিভিউ করতে, আমার একটু শোনায় সমস্যা আছে, আপনি একটু ক্লিয়ার করেন। আমরা তাহলে শুরু করি আমাদের অনুষ্ঠান। এখন ঘটনা হইলো, আপনি যেটা বললেন যে সবার পুতারা জাহানারা ইমামের, শহীদ জাহানারা ইমামের বই শেয়ার দরে ব্যস্ত আছে, এটা আমাদের জন্য বরং ভাগ্য ভালো বলতে পারে। ওরা যেগুলো ফেলে দেয় নাই বুড়িগঙ্গা নদীতে, এটাই আমাদের কপাল। শেয়ার দরে ব্যস্তাতে কি হয়েছে জানেন? আমরা কিছু সস্তায় বই পাবো এখন। আমার মতো লোক যারা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, আপনি একটা উত্তরে ডাইকা তারা 2 কেজি ঘি খাওয়াই দিবেন, হেডপ্যাডে সই বইটা, তাও তো একটা কথা বেঁচে দিছে, ভালো করছে। কুত্তার বাচ্চা কুত্তারে আপনি ডাইকা হলে গিয়ে তারা 2 কেজি ঘি দিবেন যে না বাবা ঘি খা, তো মরে যাবো গা, খাইতে পারবে না। মানে আপনার পয়েন্টটা ধরতে পারে না, সেটা হচ্ছে সে কুত্তা তো সেটা হজম করতে পারতেছে না বলেই তো বমি করে দিচ্ছে। কিন্তু তো ধরেন একটা শিক্ষিত মানুষ যদি হইতো তাহলে কি করতো বলেন? এগুলো পাবলিক অপশনে দিত। যারা আমাদের মতো আছে আমরা অনেক টাকা দিয়ে কিনে দিতাম, যাদের বাংলাদেশে তো মানে শোনেন মুক্তিযুদ্ধ পছন্দ করেন বা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক তো একদিনে ভ্যানিশ হয়ে যায় না, তাই না? লোকজন তো আছে, তো তারা অপশন রাখুক, লোকজন কিনে নেই, তাদের মতো করে নেকুক। তারা যেহেতু কুত্তা এবং তাদেরকে হজমই হবে না, এটা করো। কিন্তু তারা তো ফকিন্নির পুত, তার বান্দির পুত, তাদের ভাষ্যমত এবং আমাদের ভাষ্যমত তারা বান্দির পুত। সেই বান্দির পুত এনে এগুলোর মর্ম বোঝার ক্ষমতা নাই, যে কারণে ফারুকি এবং এই গোলাম আজম দুইজন মিলে সব পরামর্শ করে বের করছে যে ভাঙ্গারি সাঙ্গারি কি আছে, বেচে কেজি ধরে বেচে টাকা তুলি, মানে মোল্লার যত মসজিদ পর্যন্ত ওইটা দিয়ে তো বোঝা যায়। আমি ওই চুতমারানির পোলাকে খুঁজতেছি যে এই যে গোলামের পুত গোলাম, এই যখন হচ্ছে কি এই দায়িত্ব পাইছিল, তখন আপনি আমি যাকে হলো গিয়া এই অমুক তমুক এই শক্তি অমুক শক্তি বলে চিনি, এই চুতমারানির পোলারাই কিন্তু এই মাদার চোদ্রে ওয়েলকাম জানাইছিল। আমি জানাই নাই, নো, আমার লিস্টে আছে, আমার স্ক্রিনশট নেওয়া আছে, কোন কোন চোদানির পোলা এই কুত্তার বাচ্চারে ওয়েলকাম জানাইছিল। আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখছি, আমার কাছে আছে, আমার কাছে আছে। না এরা তখন গত বছর এই টাইমে না, আর অল্প একটু আগে পাইছিল, নভেম্বর না, আর একটু আগে পাইছিল। তো তখন সবাই খুব ওয়েলকাম জানাইছিল। সেই লোকজন গুলো চুদানির পরগুলো এবার কোথায় আছে? যে জাহানারা ইমামের বই যেভাবে কেজি দরে বেচে দিচ্ছে, অপশনে দেখ না কেন, মানে সবারই লাভ। আমার প্রশ্নটা শোনেন, আপনি বললেন যে কুত্তার পেটে ঘি হজম হবে না, ওই যে ফরিদ ভাই বললেন যে বুড়িগঙ্গায় ফেলেও দিতে পারতো, তার চেয়ে তো ভালো বিক্রি করতেছে, তাই না? খুব ভালো কথা, বিক্রি করতেছে, অপশনে বেচুক, ওদেরও লাভ হোক আমাদেরও লাভ হোক, বইগুলো আমাদের কালেকশনে চলে আসুক। আমরা পরবর্তীতে যখন আবার বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলছেন যে নেক্সট টাইম উনি আসলে আগে দেশ পরিষ্কার করবেন, ঝাড়ু দিয়ে সাফ করবেন,
রাজাকার মানে হচ্ছে রাজাকার সাফ করবেন। তো তখন যখন আমরা আবার এগুলো সব বিনির্মাণ করব, নতুন করে আবার সব যখন সাজাবো গুছাবো, নিজেদের বাংলা একাডেমি সব শেলফে শেলফে আবার যখন মুক্তিযুদ্ধ বইগুলা বসবে, তখন এগুলো আমাদের কালেকশনে আমরা ডোনেট করবো, তাই না? সবসময় তো তাই হয়ে আসছে। তো সেই সুযোগটা আমাদের দিচ্ছে না কেন? নিজেরা দেখেন কত বড় ভোগচোদ হইলে এই বইগুলা তারা কেজি দরে বিক্রি করে দেয়। আপনি ভাবেন, এরা বললাম না আমি যে এদের বুদ্ধিমত্তা তো তেমন নাই, যে কারণে এরা বুঝতেও পারে না যে এগুলো অকশনে বেচলে বেশি টাকা আসবে। এরা ভাবছে ভাঙ্গারি হিসেবে বেচে যে কয় টাকা পাই, মেন্টালিটিটা আপনি চিন্তা করছেন? আমি কোন হিসেবে নিয়েছি সেটা হলো গিয়া, আহমেদ ছফা একবার তার এক টিচার, সেই টিচারের বই সে নিয়ে দাঁড়াইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং সে তার বই 25 পয়সায় বিক্রি করে দিবে। 25 পয়সায় মানে এই কথাটার মানে হলো গিয়া, আমার টিচার যা লিখছে তার দাম আমার কাছে 25 পয়সা। এবং এই খানকির বলারা ঠিক এই একই আইটেম নিছে, এই মাদার চোদরা ওইটা। কারণ ওদের আহমেদ ছফা তো ওদের বাপ, আহমেদ ছফার যে বাপ আব্দুর রাজ্জাক আর এক চোদ্দানির পর আর এক বইরা খাটাস, তাকে আবার ন্যাশনাল প্রফেসর বলে কোন কোন মাদার চোদ্রা, তার দিছিল আর কি এইটা। তো ওরা হইলো কি তার স্থানাপনা, তারা ওই স্টাইলে কাজটা করতেছে। এই কাজটা, এই যে কাজটা করছে, এটা দিয়ে মুক্তিযুদ্ধকে অপমান করছে, এটা দিয়ে শহীদ রুমিকে অপমান করছে, এটা দিয়ে মুক্তিযুদ্ধকে অপমান করছে। এবং আমাদের মধ্যে অনেক ভুল তথ্য এর মধ্যেই হচ্ছে গিয়ে ছড়াইছে। সেই তথ্যটা হচ্ছে জাহানারা ইমামের যে লেখা বইগুলো সেগুলো বোধহয় বিক্রি করেছে। নো, জাহানারা ইমাম তার যে ব্যক্তিগত সংগ্রহে যে বইগুলো ছিল সেই বইগুলো ওইখানে দিয়ে গিয়েছিলেন উনি, যে বইগুলো বাংলা একাডেমিতে থাক, এটাগুলো মানুষ পড়ুক। সেই বইগুলোকে তারা বিক্রি করছে, বাংলা একাডেমিতে জায়গা নাই। এ সুদানিক বলা, বাংলা একাডেমিতে কতখানি জায়গা কম আছে না বেশি তোর কাছে শিখতে হইব? শুয়ারের বাচ্চা, তুই তো শুক্র রাষ্ট্র দিনেইছো। বাংলা একাডেমি তো আমাদের বগলের মধ্যে মাদার চোদ, তুই বাংলা একাডেমির বই বিক্রি করার কে? শুয়ারের বাচ্চা। ওর হচ্ছে গিয়ে মানে আমাদের বরিশাল একটা কথা কয় যে কলজে ধরে বিচার করুম, ওর কলজে ধরে বিচার করা হবে শুয়ারের বাচ্চা। ও হয়েছে ভাই, ওর যার নাম গোলাম আজম, তার কাছ থেকে আপনি কি আশা করেন? না, কিছুই আশা করি না ওর কাছ থেকে। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ তার সন্তানের নাম গোলাম আজম রাখছে ওই আমলে? তাহলে বুঝে নেন কোন তরিকার মানুষ। একটু সুইডেন থেকে আর আপনি ইউরোপ থেকে, ইউকে থেকে, আমেরিকা থেকে এখানে ফ্লাই করার আগে এই বাংলা একাডেমি থেকে সে তো এয়ারপোর্টে যাওয়ার ফ্লাইটই ধরতে পারবে, সেই সময় পাবলিক দিবে না। না না, আমি একটা কথা, যদি এই মুহূর্তে আমাকে নিরপেক্ষ ভাবে বাংলাদেশে গিয়ে তদন্ত করার সুযোগ দেওয়া হয়, তাহলে আমি এটা বাইর করতে পারবো যে এই সুদানির পোলার পাসপোর্টে পাকিস্তানি মানে ভিসা আছে। আমি বলি পাকিস্তানি ভিসা লাগে না এখন, আমাদের তাদের নতুন আব্বুরা এসেছে না, আসার পরে পাকিস্তান ভিসা ফ্রি করে দিয়েছে। আপনি কই বাস করেন ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিসা ফ্রি করে দিয়েছে। তো যাদের মগজ পাকিস্তানি তাদের পাসপোর্টে কি সিল আছে ওটা দেখে কি করবেন? কি করবেন? পাকিস্তানি ভিসা কিন্তু ফ্রি করে দিচ্ছে, কারণ হচ্ছে পাকিস্তানি ভিসা দেখলে অন্য অনেক দেশ ভিসা দেয় না। এই কারণে আপনি যদি পাকিস্তানে আপনার পাসপোর্টে একবার ভিসা লাগান, পাকিস্তানি ভিসা, আমি মানে এই কথাটা কই, আমি তো এইখানে আসার পরেও আরো কয়েকটা দেশে গেছি এবং সেখানে ভিসা নিয়ে যাইতে হয়েছে আমার। প্রত্যেকটা ভিসা ফর্মেট আপনি তো নিজেও জানেন, এটা ইন্দ্রা আপনি নিজেও জানেন, প্রত্যেকটা ভিসা ফর্ম পূরণ করার সময় একটা জায়গা থাকে, হ্যাভ ইউ এভার ভিজিট পাকিস্তান আর আফগানিস্তান, কত সত্য কিনা ওই পয়েন্টটা থাকে। এবং সেইখানে যদি আপনি ক্লিক করেন একবার, তাহলে নিচে আরো কতগুলো পয়েন্ট আসে, কেন গেছিলা, কার কাছে গেছিলে, কোথায় গেছিলে। এই যে তোমরা যে আমাদের দেশের ভিসা লাগাইতেছো না, লাগাও লাগাও, হ্যাঁ একেবারে গান হয়ে যাবে, সেই গান কোনো কিছু দিয়ে ফিল আপ হবে না, লাগাও। আমাদের নতুন কিছু ব্লগার বের হয়েছে যারা পাকিস্তানি ফুড নিয়ে খুব প্যাশনেট হয়ে পাকিস্তানে চলে গেছে শিখবো আমরা খাইতে, সেখান থেকে খাইয়ে দেয় তারা খুশিতে বাগবাকুম। এরা যে এই ফুড ব্লগাররা পাকিস্তানে কেন গেছে আমাকে বলেন? বাংলাদেশে এত খাবার থাকে, পাকিস্তানের ফুড ব্লগিং কেন তাদের করা লাগে? কারণ বাংলাদেশে এই মুহূর্তে তারা যে রাত বিরাতে সারা রাত মিললা যে 300 ফিটে খাইতো, নীলা মার্কেটে খাইতো, নীলা মার্কেটে হাঁস খাইতো, তারপর হচ্ছে নীলা মার্কেটে হাঁস খাইতো তখন যখন ওয়েস্টিনে হাঁস থাকতো না, এটা আপনাকে বলতে হবে। হ্যাঁ সরি তো ওইখানে তারপর আবার ওয়েস্টিনের সামনে যে গুলশানে যে একটা রেস্টুরেন্ট আছে না, কি জানো, ওয়েস্টিনের অপোজিট একটা খিচুড়ির দোকান, সেটা রিভিউ করতো। তারপর ধরেন টং দোকান, এটা রিভিউ করতো। পুরান ঢাকার মানিক চানের পোলাও টোলা হাবিজাবি মেলা কিছু আছে না, সারা দূরে তো সারা ঢাকা বিরা খাইতো, এখন তো এগুলো পারে না, বুঝেন নাই?
কারণ হচ্ছে এখন মাহারাম নিয়ে বাইরে হইলে হচ্ছে যে গান করে দিবে রাতের বেলা যদি বের হয় না ফিমেল পার্টনার নিয়ে, বউ হোক আর একদম। বইন হোক, তো এই জন্য ওরা কি করছে কি ফ্রি ভিসাতে পাকিস্তান গেছে ফুড রিভিউ করতে। মানে এদের অবস্থাটা দেখতে পাচ্ছেন। আমি 25 সালে কি বললেন আপনি, পদ রিভিউ করতে? আমার একটু শোনায় সমস্যা আছে, আপনি একটু ক্লিয়ার করেন। আচ্ছা শুনুন, এবার আমরা প্রসঙ্গে যাই। আমি সাইফুল বাতিন টিটুকে দিয়ে লেডিস ফার্স্ট দিলাম না, সাইফুল বাতিন টিটুকে দিয়ে আমি শুরু করতে চাই আমাদের মৌলিক আলোচনা। প্রথমত হইলো আমার জাতীয় ভাতিজা একজন বলছে যে এই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে নাকি উঁচু জাতের উঁচু বর্ণের ব্রাহ্মণেরা নিষিদ্ধ করতো। এমনকি মানে বলতে চাইছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রাহ্মণেরা চায় নাই, রবীন্দ্রনাথের নাম নেয় নাই, সে বলে দিয়েছে। মানে আগে তো শুধু বলতো একজনের নাম রবীন্দ্রনাথের। আমার জাতীয় ভাতিজা এবার সরাসরি হিন্দুদের যে উঁচু বর্ণ তাদের নিয়ে কথা বলে, সে বলেছে এরা চায় নাই যে বাংলাদেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হোক। কিন্তু আমি যতদূর জানি, আমি শেখ ফরিদ যতদূর জানি, আমার যেটুকু বয়স আছে, আমি বেশি দূরে গেলাম না, আমার জানা মতে যত স্কুলগুলো দেখেছি প্রতিষ্ঠিত, আমার জামালপুর জেলার কথাই বলি, সবগুলো হিন্দুরা প্রতিষ্ঠা করছে, হিন্দুরা জায়গা দিছে, হিন্দুরা জমি দিছে, টাকা দিছে, পয়সা, এমনকি আমাদের শিক্ষক ছিল পর্যন্ত হিন্দু, এমনকি মাঝে মাঝে আমাদের ইসলাম শিক্ষাও ক্লাস নিত হিন্দুরা, অপ্রিয় হলেও সত্য, রাইট? তাহলে এই যে আমার জাতীয় ভাতিজা এই কথাটা বললো, এই ব্যাপারে আপনার কি মতামত? মানে এরা স্বাধীনতা বিরোধিতা করতে গিয়ে এখন মানে ব্রাহ্মণদেরও বিরোধিতা করতে হবে, ঘটনা কি? এটা কি এখানে কি হিন্দুর বিরোধিতা করতে হবে? টিটু ভাই একটা সেকেন্ড আমাকে একটা সেকেন্ড ফ্লোর দেন। সেখানে ফরিদ ভাই একটা ভুল কথা বলছেন, ফরিদ ভাই ভুল বলেন, ভুল বলছে। সেটা হচ্ছে যে উঁচু বর্ণের হিন্দুরা, রবীন্দ্রনাথ কিন্তু হিন্দু ছিল না, সে ছিল ব্রাহ্ম। এটা আপনি যে কথাটা এটা যে পড়াশোনা করে নাই এটা হিসেব করবেন। এখন টিটু ভাই এক্সপ্লেইন করেন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমার আল্লাহর প্রতি অনেক ক্ষোভ আছে। কারণ কি কারণে ক্ষোভ? আল্লাহ কেন আমার বাইসেক্সুয়াল বানাইলো না? বাইসেক্সুয়াল আমি হইলে আমি ওরে 20 লাখ টাকা দিয়ে হইলে ওরে আমি ভাড়া নিয়ে পুটকি মারতাম খানকির পোলারে। আমি যদি বাইসেক্সুয়াল হইতাম ফাটানা ইন্দ্রা, আমার দ্বারা এখন 1 কোটি টাকা ম্যানেজ করা খুব বেশি সমস্যা না। সমস্যা 1 কোটি টাকা মানে হলো গিয়ে আপনার ধরেন $1 লাখ। $1 লাখ ধরেন আমি কষ্ট করে হাত পা ধরে মানুষের কাছ থেকে আনতে পারতাম। 1 কোটি টাকা দিয়ে হইলে খানকির পোলারে আমি পুটকি মারতাম মাদার চোদরে, এবং পুটকি মারে আমি ভিডিও করে আমি এটা ছাড়তাম যে শুয়োরের বাচ্চারা আমি পুটকি মারছি খানকির পোলারে। ভাই আমি একটা বেটার অপশন আপনাকে দিতে পারি। একটা বেটার অপশন দিতে পারি যে সৌদি উট গুলো বাংলাদেশে কোরবানির সময় আসে না, ওই উট গুলোকে তো আমরা নানান ভাবে ইউটিলাইজ করতে পারি। আপনি বুঝেন না? না এটা উট দিয়ে হবে না, ওর হচ্ছে যে ঘোড়া দিয়ে শুধু। শুনেন আমার জাতীয় ভাতিজা ওইটা, এই ছেলেটাকে এইভাবে যদি করি না তাহলে ওর মা রাগ করবো, ওর মায়ের লোক ভালো। আমি একটা কথা কই শোনেন, আমি কোনো নারীদের নিয়ে কোনো বাক্য উচ্চারণ করবো না, কিন্তু আমি একটা কথা বলি শোনেন। ওর বাপ হইলো একটা পিওর ধর্ষক। ওর বাপ হইলো গিয়ে কচি মাইয়া প্রতি তার একটা বিশেষ খায়েশ আছে, এবং এই চুপমারানির পোলা ও নাকি এবার একটা জায়গার শিক্ষক। মানে আমার এইটা পরিচয় দিতে এখন লজ্জা লাগে যে আমি একজন শিক্ষকের সন্তান। এই শুয়ারের বাচ্চার লিফটের মধ্যে থাপড়াইছে, লিফটের মধ্যে ছাত্ররা থাপড়াইছে, সেই ভিডিও আমার কাছে এখনো আছে। এই শুয়ারের বাচ্চার কাছ থেকে আপনি কি আশা করেন? কিন্তু আপনি ফেসবুকে আপলোড দিতে পারবেন না। আপনি ফেসবুকে সেটা আপলোড দিলে সেটা কমিউনিটি স্ট্যান্ডার্ড দেখায় ডিলিট করে দেবে। আমার গোটা কমিউনিটি স্ট্যান্ডার্ডে যার গোটা কমিউনিটি স্ট্যান্ডার্ডের কোনো সমস্যা হয় না। না, কারণ আপনি জুলাই দেখেন নাই ব্লাড শেড, মুখে রক্ত মাখা, গুলি লাগা সব ভিডিও দিয়ে জানি ইমোশনাল আবেগচোদা গান দিয়ে যে তারা ভিডিও বানায় ছাড়ছে, একটাও কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ডে আটকায় নাই। আমরা যখন পুলিশ যে মার্ডার হয়েছে ওদের ভিডিও বা এমনি নর্মাল যেসব ভিডিও, নর্মাল একটা কিছু দিলেও সেটা কমিউনিটি স্ট্যান্ডার্ডে আটকায় যায়। আপনি খেয়াল করেন ওখানে আছে কদু বাবা আছে আমাদের, হ্যাঁ, কদরুদ্দিন শিবির আছে। সুতরাং আমাদের যা কিছু করি আমরা, ফুল লতা পাতা এসব দিলেও এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ড বলবে যে না, এই ফুলের এই মাথা লাল, এটা কালো হওয়ার কথা ছিল, ওই মাথা সবুজ, এটা ব্লু হওয়ার কথা ছিল। আমরা হচ্ছে কি এই জায়গায় আছি। এবং আমার কাছে যদি টাকা থাকতো ইন্দ্রা, আমি সবার আগে মামলাটা করতাম যে এই জোকারের বিরুদ্ধে, এই জোকারবার্গের বিরুদ্ধে। আমি ওকে জোকার বলবো না, জোকার ওর নাম হচ্ছে অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে জাকারবার্গ। ওর উচ্চারণ, ওর নামের উচ্চারণ হচ্ছে জাকারবার্গ। ওকে ওর নাম, হ্যাঁ, মানে যে এর উচ্চারণ হয় না, ওই যে জায়গার বাড়ি যে এর উচ্চারণ নাই, যে আ হয়। যেমন আমি যেখানে থাকি ওই আমার বাড়ির পাশে যে স্টেশনটা, ওইটার নাম হচ্ছে, আপনি যদি পড়েন আপনি পড়বেন যন্তর গেট, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে ইয়ান্তরিয়াস। সো ওইটা আলাপ না, আলাপ হচ্ছে গিয়ে এরা মানে
এই যে কি বলে কি কদরুদ্দিন শিবির, এরা হলো গিয়া মানে জামাতের পিওর পোদ বালক। হ্যাঁ, একে যে শফিক দেখছেন না কিভাবে মানে একদম মানে 3-4-5-6 বছরের বাচ্চাদের কিভাবে ঠোঁটে চুমা দেয়। আপনি একটা কথা চিন্তা করেন, আমাদের দেশের এত কি নারীবাদী, এত শিশু অধিকার কর্মী, কোন শুয়ারের বাচ্চা এটা নিয়ে কথা কইছে না? কেন বলবে? কারণ জামাতার আমিরের চুম্মা যেখানে দিবে সেই জায়গাটা সরাসরি ভেস্তে চলে যাবে, ওই জায়গাটুকু একদম পুরো জান্নাতে চলে যাবে। হ্যাঁ, এই জন্য এক্স্যাক্টলি। ভাই শোনেন, দুজনে একটু থামেন, আমি বলে নিই। এই যে আপনি বললেন যে আমি যে আমিরের জামাত নিয়ে যে কথা বললেন, এই কথা বলে নাই, সেখানে আরেকজনও কিন্তু আছে। দেখেন, আমিরের জামাত নিয়ে আছে, ঠিক আছে, সামহাও তার চুমা দেওয়ার জায়গা ভেস্তে চলে যাবে, সেই লোভে আশায় খায়েশে আর মনের হাউস মানুষজন মেনে নিছে। তাইলে এই যে আকাটা নবীরা যে আছে বাংলাদেশে বর্তমান, আকাটা নবীরা বুঝছেন তো, ফ্রান্সে বসে থাকে, আকাটা নবীদারে মানুষজন এত প্রায়োরিটি দেয় কি জন্য? আমাকে একটু বুঝায় বলতে পারবেন? এই নবীরে প্রায়োরিটি দেওয়ার কি? নবীরে দেয় তো দেয় নবীর ভাতিজা নব্য রাজাকার, যেটা সারা জীবন দেখলাম লীগের লাগে ঘষাঘষি খাইলো, সাদাসাদি করলো, এখন সে হয়ে গেছে একদম পিওর রাজাকারের বাচ্চা। সময় আসতেই চেহারাটা দেখাইছে। আপনি বলেন এই আকাটা নবী বাংলাদেশে সে কিভাবে হলো? সব লোকজন গিয়া দেখি তার এখানে দুনিয়ার সকল হিন্দু খারাপ, সকল হিন্দু খারাপ, কিন্তু ইসলাম খারাপ, কিন্তু ভালো হয়েছে আকাটা নবীরা। এটার ব্যাখ্যাটা আমাকে একটু বুঝেন। আকাটা আগে 3 ইঞ্চি শব্দটা যুক্ত করলে মানুষ আর বুঝতে পারতো, যদিও ফ্রান্স বললেও বুঝে, ফ্রান্স বললেও বুঝে। হ্যাঁ, কিন্তু আমার ডাউট আছে যে ওর 3 ইঞ্চি হবে কিনা, মানে আফটার ইরেকশন আই এম ডাউট। সো যাই হোক, সেটা অন্য ব্যাপার। কিন্তু ঘটনা হলো কি, মানে দেখেন আমরা, আমি সবসময় একটা কথা বলি যে আমরা যদি আমাদের এই যে দেশের যে মানুষজন এরা অশিক্ষিত হইলে আমার কোনো কষ্ট ছিল না। অশিক্ষিতদের নিয়ে আমি কিন্তু অশিক্ষিতদের নিয়ে বাংলাদেশে কাজ করছি, ইন্ডিয়ায় কাজ করছি, নেপালে কাজ করছি, অশিক্ষিতদের নিয়ে আমার কোনো প্রবলেম নাই। কিন্তু বাংলাদেশে যারা এরা হচ্ছে কুশিক্ষায় সুশিক্ষিত, বাক্যটা বুঝে নেবার, কুশিক্ষায় সুশিক্ষিত, হ্যাঁ, এরা হলো গিয়া খুব উঁচু জাতের মাদারচোদ। মানে মাদারচোদদের মধ্যে মানে ওই শব্দটা আবার অন্য কেউ মানে সেটা হচ্ছে খুব উঁচু স্তরের মাদারচোদ। এদের দ্বারা তারা হচ্ছে গিয়ে এই 3 ইঞ্চিকে ডাকে হচ্ছে গিয়ে এই যুগের আবু তালেব। হ্যাঁ, আপনি জানেন না এটা? না, আমি জানি না, কারণ আমি জানি না, কারণ তার সাথে আবার খুবই রাগ। সে আমাকে স্ক্রিনশট দিয়ে ভাইরাল করার চেষ্টা করছে। দুঃখের বিষয় আমার একটা ফলোয়ার তাতে বাড়ে নাই। সে কি ধরনের নবীটা হইল আমি বুঝলাম না, মানে আমি হতাশ হয়েছি। এই জন্য আমার তার উপর রাগ যে সে মানে একটু হেল্প আমাকে করবে না। এই জন্য মানুষ তো হেড দিয়ে অনেক মানুষকে হেল্প করে না? 2 দিন পর দেখেন না, জুলি ইলি আর হচ্ছে আমাদের এই পিঙ্কি মিলে ঝগড়াঝাটি লাগাই দেয়। 2 দিন পর আবার সবাই এক লাগে এক টেবিলে ঝগড়া। এটা বলতে চাচ্ছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? হ্যাঁ, 2 দিন পর তারা এই নাটকটা আমাদের সামনে দেখায়, এর উদাম করে দেয়, সে তারে উদাম করে দেয়। নাটকগুলো যে আমরা দেখি, অফলাইনে গেলেই দেখা যায় সবাই এক লাগবে মদা শুয়ারের গোস্ত খাইতেছে। আপনি চিন্তা করেন, সারাদিন কিন্তু অনলাইনে হাদিস কালাম নিয়ে বয়ান দিচ্ছে আমাদের 3 ইঞ্চি গরু ওখার সাথে। আচ্ছা, শুভাশিস ভৌমিকের নাম তো শুনেছেন সম্ভবত, সে অস্ট্রেলিয়ায় আমার খুব প্রিয় একজন অভিনেতা, কোনো ডাউট নেই। মানে শুভাশিসের সন্তান বোধহয় কৌতুক অভিনেতা। না, হ্যাঁ বুঝতে পারছি। যাই হোক, আমি অত জানি না। তিনি লিখছেন কি জানেন? 2 কদম আগে নিকলা গোলাম আজম, ওই বাংলা একাডেমির গোলাম আজম হচ্ছে 1 কদম, এটা হিন্দু গোবিন্দ পারমাণবিকের আত্মীয় স্বজন তো। হ্যাঁ, আমি ওটাই দেখছি। আপনি যেটা কইতে দিতেছেন স্যার, আমি ওটাই দেখছি। ওটা দেখেই কইলাম যে 3 ইঞ্চি রাজাকার এবং তার রাজাকার 3 ইঞ্চি তো নবী, এই নবীর ভাতিজা, সে নব্য রাজাকার। এটা আমি অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, একটা সুলেমান ভাতিজা, এটা হ্যাঁ ভাতিজা হওয়ার কথা না। কারণ কি কেন হওয়ার কথা না? কারণ হচ্ছে কি ভৌমিক আর ভট্টাচার্য আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল। যাই হোক, ওইটা হলো গিয়া অনলাইনে বলা ভাতিজা, আমার যেটা ধারণা ওর ভাতিজা হওয়ার কথা না। যাই হোক, না, প্রাউডলি চাচা ভাতিজা পরিচয় দেয়, প্রাউডলি দেয় সারা জীবন। এই যে আমি বলি যে ইয়ে ছিল না আমাদের ফেভারিট আন্ডার কাভার সাংবাদিক বিথি আপু, সেই বিথি আপু যে সারা জীবন আমি যতদিন থেকে অনলাইনে হাইট দেখছি সারোয়ার তুষারের সাথে লাগাইতে ওখান থেকে তার হাইটটা উঠছে, সারোয়ার তুষারটাকে টিকে আদমর বানায় ফেলছে, তারপর সে বের হয়ে আসছে। তো সেই বিথি আপু খুব প্রগতিশীল, খুবই ফেমিনিস্ট সাইজে সব আওয়ামী লীগের লোকজনের সাথে দেখতাম ঘুরে বেড়াইতো, প্রত্যেকের সাথে তার পিকলা পিরিক ছিল, বেডরুম টু কিচেন, মানে এতটাই ক্লোজ রিলেশন সবার সাথে। সেই বিথি এবং এই শুভ, এই দুজনে মিলে
মনে করেন হেন কারণে যে গোপন কথা জানে না এবং প্রত্যেককে তারা এইভাবে অনলাইনে ট্রল করে যাচ্ছে। তারা যে এতদিন সবার সাথে যে লুঙ্গির তলে লুকায় থাকলো, গুপ্ত শিবির হয়ে থাকলো, সেইটা আবার তাদেরকে বললে তাদের গায়ে ছ্যাত করে ওঠে। ল্যাংটা সুলেমানের ভাতিজা বললে তো আবার ওটা খুব প্রাউডলি ফিল করে, রাজাকার বললে মানে না, ল্যাংটা সুলেমানের ভাতিজা বললে খুব ভালো লাগে। সাইফুল বাতিন টিটু, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের মৌলবী নম্বর 501 যিনি ঝর্ণা নাকি স্বর্ণার মানবিক ভাতার, তিনি বলেছেন সে ইসলামী বিপ্লবের জন্য সময় ঘনিয়ে এসেছে। জুলাই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো আলহামদুলিল্লাহ বলতেছি, আপনি হাত তুলছেন, আমিও হাত তুলছি, পার্থক্যটা কোথায়? না না, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মাওলানা মামুনুল হক আমির, বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী আন্দোলন লেখা নাই, খেলাপত্রে খেলাই দেওয়া হবে। ও ঠিক আছে, ধন্যবাদ। দ্বিতীয় না 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 না, দাঁড়ান, কথা শেষ করে নেই, আগে আমাকে বলতে দেন, খেলাফতে খেলাই দিবেন কি জন্য? বাঙালি হচ্ছে সেই জিনিস যে সানি লিওনও চায়, আবার ওই যে ঘরের মধ্যে ইয়াও চায়, ঘূর্ণি পর্দানশীল ঘূর্ণিও চায়। তাদের জন্য তো আমি চাই খেলাফত মজলিস বা হটে বা জামাত ইসলাম বা সকালে কিন্তু আমাদের এই ব্যাপারে মানে ফোনে কথা হয়েছে যে আমি একজন পার্সোনালি যে বাংলাদেশের জামাত চাই, আমিও চাই অন্তত 15 দিনের জন্য হলেও বাংলাদেশের পুরো শাসন ব্যবস্থা জামাতের হাতে যাক। না না না, 15 দিন না, 1 বছর দেন মিনিমাম। নুনুসকে 50 বছর দিলে ওদেরকে 1 বছর দিবেন না? এটা আপনি মানে এত বৈষম্য কেন করবেন? আপনার জন্য শুধু আপনার দিকে তাকাই দিলাম। 1 বছর দেন, 1 বছরের মধ্যে ওদের ধরেন সব অফিস থেকে লাফায় বের করবে। দেখেন প্রথমেই বলি যে অফিস থেকে লাফায় বের করার সিস্টেমটা কি? মেয়েদেরকে 8 ঘন্টা কাজ করতে আমরা দিব না, 5 ঘন্টা কাজ করতে দিব, 5 ঘন্টা কাজ করবে, কিন্তু বেতন পাবো 8 ঘন্টার। কোন এমপ্লয়ার আপনি যে একটা কোম্পানির মালিক হন, 5 ঘন্টা কাজ করলে তাকে 8 ঘন্টার বেতন দিবেন? দিব প্রশ্নে আসেন কোন প্ল্যান? না না, আপনি তো বেতন দিবেন না, কারণ হচ্ছে আপনি তো তাকে চাকরিতেই রাখবেন না। এত প্যারাদায়ক এমপ্লয়ি তো আপনি রাখবেন না, তাই না? পুঁজি এবং অর্থের কাছে কোনো দায় মায়া নাই। শুনেন, ইসলামের ইতিহাসে যারা ছাত্র তারা সবাই জানে, যখন সকল এই যে মূর্তি ভেঙে ফেলতো আরব শাসকেরা বিভিন্ন দেশে গিয়ে, যখন সোনার মূর্তি পাইতো ওটা নিয়ে এসে পড়তো, এটা কি জানেন? কারণ এটা দাম জানতাম না। আমি এটা একটু বলি, বলেন, সব দুইজনই জানেন কথাটা, জাস্ট একটু মনে করাই দিচ্ছি। সেটা হচ্ছে কি, ভারতের ভারত মানে তৎকালীন ভারত, আমরাও যার সাথে এক ছিলাম, সেই সময় ভারতকে সব মানে পুরোপুরি যত লুট করেছে, এই লুটেরাদের মধ্যে 99.99% ছিল মুসলিম। এবং তার মধ্যে একজন বড় লুটেরের নাম হচ্ছে কি গজনি যেন ভাই, সুলতান মাহমুদ গজনি। সুলতান 17 বার হামলা করছে, 17 বার, 17 বার না, 27 বার। 27? ওরে বাবা, আমি তো জানতাম। সে টোটাল 23 বছর ক্ষমতায় ছিল, 23 বছরের মধ্যে সে টোটাল 27 বার ইন্ডিয়াকে লুট করছে। রেফারেন্স যদি চান তাহলে আমি বলি, রেফারেন্স বইয়ের নাম হচ্ছে গিয়ে মানুষের ইতিহাস মধ্যযুগ। কারণ ওই সময় মধ্যযুগ না, কিন্তু আমাদের ওখানে মধ্যযুগ। ইউরোপের মধ্যযুগ কিন্তু তখন শেষ, ইউরোপের মধ্যযুগ শেষ, আমাদের মধ্যযুগ শুরু। সেই সময় যে লুটটা করেছে তার নাম হচ্ছে সুলতান মাহমুদ গজনি। এবং সুলতান মাহমুদ গজনি এত লুট করেছে, তার লুটের একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে যখন সে শেষবারের মতো লুট করে, লুটেরাদের একজন সোলজার ওখান থেকে যখন পালায় যাচ্ছে, তখন এলাকাবাসী তাকে ধরে ফেলে তার পোশাকের মধ্যে যত স্বর্ণ পাইছে ওইটা দিয়ে ওই গ্রামটা ধনী হয়ে গেছে। বইটার নাম হচ্ছে গিয়ে ইউরোপে কি বলে মানুষের ইতিহাস। বইটা লিখছে নুরুন্নাহার বেগম এবং তার হাজবেন্ড আব্দুল হালিম, নিশ্চয়ই জানেন আপনার নামটা। এরা দুইজন মিলে বইটা লিখছে। এই বইটাই আছে, আমি পৃষ্ঠা নাম্বার বলতে পারছি না, কিন্তু জিনিসটা আমার মুখস্থ আছে, কারণ এই বইটার অডিও বুক আমি করেছি। তারা যেটা করতো সেটাই হচ্ছে গিয়ে, তারা কিন্তু অনেক কষ্টি পাথরের মূর্তি ভুল বুঝে না জেনে কিন্তু ওগুলো ফেলে দিয়ে গেছে। কষ্টি পাথরের মূর্তি এত কোথায় আসলো, এত লুট করার পরে এত কষ্টি পাথরের মূর্তি কোথায় আসলো, তারা একটু বোঝে নাই যে এই জিনিসটা কি, কষ্টি পাথর কি, এর মূল্য কি। এটা কিন্তু তারা জানে না, এখনো হয়তো জানে। তারা হচ্ছে কি, যারা যে জিনিস লুট করছে সব হচ্ছে কি স্বর্ণ ছিল, গোল্ড, পিওর গোল্ড। হ্যাঁ বলেন ফরিদ ভাই। আমার প্রশ্ন হলো যে রাজনাথ সিং বলে দিয়েছেন এই ডক্টর ইউনূস বা আপনার ভাষায় নুনুস, সেজন্য মুখ সামলে কথা বলে, আর তারা চাচ্ছে না বাংলাদেশের সাথে কোনো যুদ্ধ বা ঝামেলা বা কোনো সংঘর্ষ তারা চাচ্ছে না। ওইদিকে আবার ওইখানে 3টা চৌকি তারা বসাইছে, বা 3টা মানে সেনাবাহিনীর ক্যাম্প ওইখানে করেছে, আমরা শুনেছি। বাংলাদেশের নিউজ মিডিয়ায় শুনেছি।
হ্যাঁ বাংলা। এই রাজনাথ সিং এর প্রতিক্রিয়া আর এই যে এই মুহূর্তে আমরা তো লাফালাফি করলাম, রাজনাথ সিং থ্রেটই করলেন একরকম। তো এই যে আপনারা যে বললেন যে বাংলাদেশের সীমান্ত নিয়ে টানাটানি বাংলাদেশ ভাগ হয়ে যেতে পারে, রাজনাথ সিং কিন্তু কম কথা বলেন। ভারতের যত নেতা আছেন উনি কিন্তু কম কথা বলার লোক। অমিত শাহ বেশি বলেন, অমিত শাহ গৃহমন্ত্রী, উনি যে কোনো বিষয় মানে আমার মতো বেশি কথা বলেন আর কি। কিন্তু অমিত শাহ, রাজনাথ সিং কিন্তু কম কথা বলেন এবং তিনি কিন্তু হাসেন কম। অমিত শাহ কিন্তু হেসে হেসে কথা বলেন, মানে তিনি চাণক্য নীতি, কিন্তু রাজনাথ সিং কোনো চাণক্য নীতি স্ট্রেট বলেন। তিনি তো বলে দিলেন, তাহলে এটা আমাদের দেশের ভবিষ্যৎ, এবং এটা কি শুধু আমাদের দেশের জন্য মেসেজ না বিদেশিদের জন্য মেসেজ? বাংলাদেশের বেশি আমার সাথে বেশি তো আরো মহরম করে না, তোমাদেরও সাইজ করবে, এটা কি বোঝায় রাজনাথ সিংয়ের বক্তব্য? আপনি কি মনে করেন? জি ইন্দ্রা। টিটু ভাই মাঝখানে আঙ্গুল দিবেন না, একদম একটু ঝিম মেরে বসে থাকেন। আমার কথাটা আমি একটানে শেষ করবো, এরপর আপনারটা আপনি বলবেন। কাছাকাছি হবে যদিও, তারপর আপনারটা আপনি বলবেন, আমারটা আমি বলবো। আমার এখানে দখল দিবেন না, আমার এসব দখলদারি একটু পছন্দ না। আপনার জন্য পাক্কা 3 মিনিট। আমি টিটু, আমি ইন্ডিয়ার করদার্য হইতে চাই না। তো যেটা কোশ্চেন করছেন ফরিদ ভাই, সেটা হচ্ছে দেখেন, ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের 98% বর্ডার হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের সাথে। সো ইন্ডিয়া চাইলে 1-2 এর ব্যাপার বাংলাদেশ দখল করে, তারপরও কেন করে না বলেন তো? বলেন। এবং এই 1.5 বছর পরে এখন এসে ইন্ডিয়া কেন এরকম স্ট্রিক্ট একটা মেসেজ দিল যে তোমরা সাবধান হয়ে যাও? এই স্ট্রিক্ট মেসেজটা কেন দিল? কারণ এরা তাদের বাপের দেশ পাকিস্তানের সাথে যে মহরম শুরু করছে, আমাদের যে ঝাড়াপি লন্ডনী ডাক্তার, ইউনিসেফের সিলমারা ডাক্তার ঝাড়াপি, তাকে জিজ্ঞেস করেন। এই যে আমি আপনাকে বলছি যে মাঝখানে আঙ্গুল দিবে না, লোকটা এত খারাপ। তুই কি আঙ্গুল দিছি? আমি তো ফোন দেখাইছি। আমার দুধ দেখ, ফোন দেয়াইছে। যেটা বলতেছিলাম যে এই যে তাদের আব্বুদের সাথে এত মরম, এটা কিন্তু উন্নত বেশি কেউ ভালো চোখে দেখে না। পাকিস্তানের সে যে টিটু ভাই বললেন যে পাকিস্তানের ভিসা যে পাসপোর্টে থাকবে, যার পাসপোর্টে থাকবে, সে তার চিরজীবনের জন্য একটা গোয়া মারা খায় যায়। সেরকম পাকিস্তানের সাথে যখন আপনি মহরম করেন, পাকিস্তান থেকে জাহাজ আসবে, জাহাজে করে অঙ্কুরোদ্গ মানে যেটা থেকে গাছ হওয়া সম্ভব, এরকম পোস্তদানা আসবে। পপি বীজ কইলে খানকে পোলারা বুঝবো না, পোস্তদানা কইলে বুঝবো। পপি বীজ তোদের কাছে বুঝতে পারতেছে না জিনিসটা অ্যাকচুয়ালি কি, সেজন্য আমি খাস বাংলায় দিতেছি। গাছ হওয়া সম্ভব এরকম পোস্তদানা আসছে। আমরা যে পোস্তদানা বাংলাদেশে নর্মালি খাই, ওটা কিন্তু ইন্ডিয়া থেকে আসে সাধারণত, এবং সেটা থেকে গাছ হয় না, যে কারণে সেটা মাদক হিসেবে কাউন্টেড না। এই পোস্তদানা যেটা আসছে সেটা মাটিতে পড়লে গাছ হবে। সে কি গাছ হবে? আফিম গাছ হবে। সেটা থেকে এই পোস্ত থেকে আফিম, ওই গাছ থেকে আফিম পাওয়া যাবে। সেই আফিম প্রসেস হয়ে হিরোইন, এলএসডি, ব্লা ব্লা, কোকেন, মর্ফিন, প্রাকৃতিক হয়। একটু আঙ্গুল দিতেই হচ্ছে একটু, যেটা হচ্ছে মশলাটা হচ্ছে এটা বয়েলড, বাট যেটা সেইটাই কইছি খাস বাংলায়। বয়েল কইলে ওরা বুঝবে না, হালার ভূতানা অশিক্ষিত গরিব তো, এর লেগে কইছি ওটাতে গাছ হইব, ওটাতে হইব না। একটা দিয়ে সারার তুষার লাগাবে, আর একটা দিয়ে লাগাবে না। এই দেশে পপি পিস বললে নায়িকা পপির অন্য কিছু মনে করো। হ্যাঁ, এই জন্যই বললাম যে পোস্তদানা যেটা আসছে, তারপর ধরেন কত বছর জাহাজে আসছে, জাহাজে করে যে জাহাজ থেকে যে মালপত্র খালাস হয়েছে, সেগুলো ক্লিয়ারেন্স ছাড়াই খালাস হয়ে গেছে। এই বছর জাহাজ আসতেছে। এই যে আজকে টিটু একটু বললেন যে নৌবাহিনীর সাথে নৌবাহিনী প্রধান আসবে পাকিস্তানে, তারপর নৌবাহিনীর জাহাজ অলরেডি আজকে আসছে, আজকে না গত, যাই হোক আমার প্যাচ লেগে যায়, এত হ্যাপেনিং মনে থাকে না। তো এই যে ক্রমবর্ধমান পাকিস্তানের সাথে মহরম যে বেড়েই চলছে বাংলাদেশের অবৈধ সরকারের, সেটা দেখে ইন্ডিয়া কনসার্ন, কারণ সে চায় তার দেশ জঙ্গি মুক্ত থাকুক। পাকিস্তানের হচ্ছে জঙ্গির আস্তানা, কুয়া। এই কুয়া অশেষ, এই কোনো তল নাই, অটল কুয়া। ইন্ডিয়া চাবে না যে তার সিকিউরিটি হ্যাম্পার হোক। বাংলাদেশ নিয়ে তার একটাই কনসার্ন, যে সে চায় না বাংলাদেশের কারণে তার নিজের নিরাপত্তা কম্প্রোমাইজ হোক। এবং দেখেন, আমি এখানে আরেকটু ইলাবোরেট হয়ে যাচ্ছে, আমি সরি টু সে দ্যাট। এখানে এটা প্রায় একটা ক্লিপ বাজায় যে শেখ হাসিনা বল ইন্ডিয়াকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এই ক্লিপের বাকি অংশটা খানকির ফুতাইন প্লে করে না। বাকি অংশটা হয়েছে ইন্ডিয়া যে নিরাপত্তা নিয়ে এত কনসার্ন, যে জঙ্গি নিয়ে এত টেনশনে থাকে। 10 ট্রাক অস্ত্র মামলা তারিখ দিয়া যে কনভিক্টেড আসামি, সেই 10 ট্রাক যাচ্ছিল ইন্ডিয়ার আসামের দিকে, ওইদিকে জঙ্গিদের উগ্রপন্থার লোকদের হাতে, উগ্রপন্থীদের হাতে দেওয়ার জন্য সে অস্ত্র আসছিল। সেইটা থেকে বাংলাদেশ যে ইন্ডিয়াকে সেভ করে রাখছে, যে আমরা তোমাদেরকে এই গ্যারান্টি দিচ্ছি, বাংলাদেশ হয়ে তোমাদের এখানে কোনো অস্ত্র ঢুকবে না। এই হচ্ছে সেই দেওয়া, যে ইন্ডিয়াকে যা দিয়েছি, এটা হয়েছে সেই ইন্ডিয়াকে যা দেওয়ার ব্যাখ্যাটা। এই খানকির প্রধান আধা ক্লিপ বাজায় বুঝায় যে ইন্ডিয়ার আন্ডারে বাংলাদেশ একটা করদরাজ্য হয়ে গেছে, যে কারণে অ্যান্টি ইন্ডিয়া
ইমোশন এত খায় চোদানির পরে, যেটা বলতেছিলাম, এই যে আপনি বললেন যে কেন এত কনসার্ন, এই জন্য কনসার্ন। ইন্ডিয়া চায় না বাংলাদেশের কারণে কোনো ভাইরাস তার দেশে ঢুকুক, সে একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে থাকতে চায়। হয়তো দেখেন ইন্ডিয়া জানে যে বাংলাদেশকে খাইয়া দেওয়া 1-2 এর ব্যাপার, জাস্ট গুনে গুনে আপনি ফেসবুকে কয়টা রিল দেখতে দেখতে দেখবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া হয়ে গেছেন। এত দ্রুত ইন্ডিয়া বাংলাদেশকে দখল করতে পারে, তারপরও করে না, চায় না এরকম গ্যাঞ্জামে জড়াইতে, তার ঠেকা পড়ে নাই। সে যথেষ্ট হ্যাপি নিজের রাজ্য নিয়ে, নিজের গুলা যার পেট ভরা খাবার, সে আরেকজনের খাবার দিকে নজর দিবে কেন আমাকে বলেন? ইন্ডিয়া এত এনরিচড একটা দেশ, তার টাকা পড়ে নাই। যদি পড়তো সে ভাবতো সেটাই দখল করে ফেলাইতো। এই যে এত বছর ধরে এত গালি গালাজ শুনে, এই যে ইউনুস ক্ষমতায় বসার আগে খানকির টুকটা বলছে আমি 7 সিস্টার খায়া ফেলাবো, অশান্ত করে ফেলাবো, তারপরও ইন্ডিয়া কিন্তু কিছু বলে না, কারণ ইন্ডিয়া অবজার্ভ করছে যে নুনুস সরকারের অ্যাকচুয়াল স্টেপ গুলা কি হয়। যখন দেখতেছে 1.5 বছর ধরে কন্টিনিউয়াস সে পাকিস্তানের সাথে চোদা দিয়েই যাচ্ছে এবং সেটা রীতিমতো থ্রেট হয়ে দাঁড়ায় ইন্ডিয়ার জন্য। হ্যাঁ, যতক্ষণ পার দিয়ে যা। এই জন্য ইন্ডিয়া এখন কনসার্ন যে বাংলাদেশ আমার জন্য খুবই রেড জোন হয়ে গেছে, বাংলাদেশ হয়ে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম ইন্ডিয়ায় শুরু হয়ে যেতে পারে। দেখেন আপনি ইন্ডিয়াতে যত হামলা হয়, কাশ্মীরে যে তার এপ্রিল মাসে অ্যাটাকটা হইলো, একটা রিসোর্টে ঢুকে যে সবাইকে মারলো, আমি পড়তে পারছি না, এটা মন্তব্য হাইলাইট করেছেন, পড়তে পারছি না তো ওই পেহেলগামে যে অ্যাটাকটা হইলো সেটা পাকিস্তান থেকে সন্ত্রাসীরা এসে করছে, কিন্তু মাইন্ড ইট। তো ইন্ডিয়া চাবে অলওয়েজ পাকিস্তানের সন্ত্রাসী থেকে নিজের দেশের নাগরিকদের বাঁচায় রাখতে। ইন্ডিয়া কনসার্ন একমাত্র সেইটা, সেটা ইনসিকিউরিটি চাচ্ছে, আর কিচ্ছু না। এখন ইউনুসের বোঝা উচিত, সে যে এত হাতে পায়ে ধরতেছে মোদী সরকারের, যে আমাকে একটু দেখা দাও। মোদী সরকার তো তাকে বাল দিয়েও বলতেছে না, কারণ এরকম অবৈধ গু কেউ ঘাটে না। কে ঘাটবে বলেন? নিজের গায়ে এই গন্ধটা নিয়ে কে বদনামের ভাগিদার হবে আপনি আমাকে বলেন তো? এই জন্য কোন একটা সরকার প্রধান মানে ইউকে তে আসছে, স্টারমার তার ঘরে বসে বলছে ওর সাথে আমি দেখা করবো না, এরকম ফকিনি চোদাদের সাথে আমি মিট করি না। এর অপমান আর অনেক দেশ মিট করে না, অনেক দেশ তার সাথে মিট করে নাই, এটা কেউই মিট করে না, অনেক দেশ না, কেউই মিট করে নাই। মোদির কাছে সে অসংখ্যবার চিঠি লিখছে, যেন বাংলাদেশ এই শফিককে মুখে কত ফটর করে। এই যে কালাপাড়া হাসনাত 2 দিন পর ঢাকা না দিল্লি না ঢাকা করে যে চিল্লান পারে কেউ, এই দিকে ইন্ডিয়া থেকে বাংলাদেশের বাকি প্রজেক্ট, হাফ ডান প্রজেক্ট দেয় ইন্ডিয়া রে। হ্যাঁ, মেট্রোর কাজ দেয় ইন্ডিয়া রে, তাও কি কয়েক গুণ বেশি টাকা। এবং এই টাকা নিয়ে আর কেউ এখন কান্দে না। শেখ হাসিনার আমলে একটু ওদের কাছে মনে হইতো যেখানে দুর্নীতি হচ্ছে, মনে হইতো, প্রুভেন না, তারা ধরেন সারা বছর ধরে এই নিউজ ছাপাইতো শেখ হাসিনা সব টাকা খায় ফেললো, সেখানে সব টাকা খায় ফেললো। সব টাকা যদি খাইয়াই ফেললো, এখানে কিন্তু এতগুলো ইনফ্রাস্ট্রাকচার কই থেকে আসছে? আল্লাহ দিনের চেরাক দিয়ে গেছে। এইবার সাইফুল বাতিন টিটুর কাছে আমার একটা প্রশ্ন, ওই যে ওরফে ফরাদ মাজাহার, আগে আপনাকে সঠিক উচ্চারণ শিখতে হবে, বলেন। তার নাম ফ্রড মাজাহার। ফ্রড মাজাহার, আচ্ছা। তো এবার বলেন, তিনি বলেছেন যিনি এতদিন আওয়ামী লীগ নির্বাচন দেয় নাই, ভোট দেয় নাই বলে এতদিন তার বুক থাপড়ালেন, তারপরে তিনি নিজেই কিডন্যাপ হয়ে গেলেন। তার আমাদের গফুর ভাই, তিনি বলেছেন নির্বাচন হলে ক্ষমতা ভারতের হাতে থাকবে, নির্বাচন করবে ইউনিস, ক্ষমতায় আসবে বিএনপি জামাত। এটা ভারতের হাতে কিভাবে যাবে ভাই? মানে মৌলবীরা না হয় ভারত বিরোধিতা খায় বা খিলাবে, কিন্তু ফ্রড মাজাহার তো, আপনার ভাষায় ফ্রড মাজাহার তো মাদ্রাসা ছাত্র নয়, সেই কথা কেন বলো? সে তো নাস্তিক। নাস্তিক তো বদনামও ছিল, তারও তো জানাজা হয়েছে, তারও তো কবর দেওয়া হয়েছে।